প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা শিখব পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি সম্পর্কে। ঠিক আছে, তো চলো গতি অধ্যায় কি প্রথমে টপিকটা আছে সেটা আমরা দেখে নিই। তোমাদের মেইন বইয়ের দিকে তোমরা একটু দেখতে পারো যে প্রথম যে টপিকটা আছে সেটি হচ্ছে স্থিতি ও গতি। ঠিক আছে, তো তোমাদের যে স্থিতি ও গতি রয়েছে এখানে প্রথমে 1 নম্বরে আমরা ধরি স্থিতি কি। ভাইয়া স্থিতি কি বা কাকে বলে? ঠিক আছে, তো এখানে একটা চিত্র আঁকি, আমরা চিত্র থেকে ভালোভাবে বুঝতে পারবো। ঠিক আছে, মনে করো এ একটা বিন্দু, বি একটা বিন্দু। ঠিক আছে, তো এ বিন্দুতে তুমি একখানা ইট রাখলা। ঠিক আছে, একটা বস্তু ইট। ঠিক আছে, মাঝখানে মনে করো 5 মিটার দূরত্ব রয়েছে, আর এখানে তোমার সময় দেওয়া আছে মনে করো 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। ঠিক আছে, তো সময়ের কি দেখো ভাইয়া পরিবর্তন, মানে সময় বাড়তে আছে। ঠিক আছে, 1 2 3 এরকম। তো এখন দেখো যদি বলি তোমাকে যে একটা বস্তু সময়ের পরিবর্তনের সাথে তার যদি অবস্থানের কোনো পরিবর্তন না ঘটে, মানে এই অবস্থান থেকে যদি সে বি অবস্থানে না যায়, ঠিক আছে, কি বলছি, সময়ের পরিবর্তন ঘটবে কিন্তু কি বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটবে না। ঠিক আছে, তাহলে সংজ্ঞায় আমরা কি লিখতে পারি যে সময়ের পরিবর্তনের সাথে, সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বের সাপেক্ষে, ভাইয়া পারিপার্শ্বের সাপেক্ষে, সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে যদি বস্তুর কি হবে ভাইয়া, বস্তুর এই যে অবস্থান সে কিন্তু এই অবস্থানেই আছে। ঠিক আছে, তাহলে যদি বস্তুর অবস্থানের পরিবর্তন না হয়, ঠিক আছে, তখন তাকে কি বলবো, স্থিতি। তখন তাকে স্থিতি বলে। ঠিক আছে, তাহলে দেখো ভাইয়া সংজ্ঞাটা আমাদের কি দাঁড়াইলো যে সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বের সাপেক্ষে যদি বস্তুর অবস্থানের পরিবর্তন না হয়, বস্তুর অবস্থানের পরিবর্তন, তার কিন্তু কোনো অবস্থানের পরিবর্তন হয় নাই, কিন্তু সময়ের কিন্তু পরিবর্তন হয়েছে। দেখো এই যে 1 সেকেন্ড, তারপরে 2 সেকেন্ড, 3 সেকেন্ড, এভাবে কি সময় ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, কিন্তু যে তার অবস্থানের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে যদি সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তন না হয় তখন তাকে স্থিতি বলবে। ঠিক আছে, ওকে, তারপরে আসি গতি। ঠিক আছে, তাহলে গতি কি হইতে পারে ভাইয়া বলো তো একটু, গতি কি? দেখো সেমভাবে আমরা আরেকটা চিত্র আঁকি, মনে করো এখানে এ বিন্দু আর এখানে হচ্ছে বি বিন্দু। তো এই অবস্থানে সেই একখানা ইট আমরা রাখছি। এখন যদি বলি সেমভাবে যে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, ঠিক আছে, সময়ের পরিবর্তনের সাথে যদি বলি যে 3 সেকেন্ড সময় পরে বস্তু কি করেছে, দেখো ঠিক এই যে ইটটি কি হয়েছে, বি অবস্থানে চলে গেছে। ঠিক আছে, মাঝখানে মনে করো ডিস্টেন্স আছে 5 মিটার, ডিস্টেন্স ধরো বা না ধরো এটা কোনো ম্যাটার করবে না। তাহলে কি হলো, দেখো সময়ের পরিবর্তন হয়েছে। ঠিক আছে, সময়ের পরিবর্তনের সাথে এই বস্তুটার কি হচ্ছে, অবস্থানের পরিবর্তন হচ্ছে, সে বি অবস্থানে গেছে। ঠিক আছে, তাহলে সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বের সাপেক্ষে যদি কোনো বস্তুর কি অবস্থানের পরিবর্তন ঘটে, ঠিক আছে, তাহলে অবস্থানের পরিবর্তন ঘটলে কি হবে, তখন তাকে আমরা গতি বলবো। ঠিক আছে, তাহলে লিখে ফেলাই যে সময়ের পরিবর্তনের সাথে, সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বের সাপেক্ষে, ঠিক আছে, পারিপার্শ্বের সাপেক্ষে যদি বস্তুর কি পরিবর্তন হবে ভাইয়া, অবস্থানের। ঠিক আছে, তাহলে অবস্থানের সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বের সাপেক্ষে যদি বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তখন তাকে কি বলা হবে, গতি
বলে। ঠিক আছে, তো ভাইয়া স্থিতি এবং গতি এ সম্পর্কে আমরা একটা সুন্দর ধারণা পেলাম। ঠিক আছে, এটা আমরা পরীক্ষা আসলেও লিখতে পারবো। ঠিক আছে, তো তোমাদের এবার মেন বইয়ের পরবর্তী যে টপিকটা আছে সেটা একটু তোমরা ফলো করো। মেন বইয়ের পরবর্তী টপিক হচ্ছে যে তোমার বিভিন্ন প্রকারের গতি। ঠিক আছে, দেখো একটু মেন বইয়ে বিভিন্ন প্রকারের গতি, কয়টা গতি রয়েছে সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, তাহলে বিভিন্ন প্রকার গতির মধ্যে তোমাদের 1 নম্বরে যে গতিটি আছে বইয়ের দিকে তাকাও, দেখো সরলরৈখিক গতি বা লাইনার মোশন। ঠিক আছে, তো সরলরৈখিক গতি, আমাদের 1 নম্বর গতির নাম হচ্ছে কি সরল রৈখিক গতি। তো ভাই সরল রৈখিক গতিটা কেমন হবে একটু বইয়ের দিকে তাকাও, বলছে কি দেখো, কোনো বস্তু যদি একটি সরল রেখা বরাবর গতিশীল হয়, অর্থাৎ কোনো বস্তুর গতি যদি একটি সরলরেখার উপর সীমাবদ্ধ থাকে তাহলে ওই গতিকে সরলরৈখিক গতি বলে। ঠিক আছে, তাহলে কেমন চিত্রে একটু আমরা আঁকাই। ঠিক আছে, দেখো একটা সরলরেখা আঁকলাম এ থেকে বি। ঠিক আছে, এটা একটা সরলরেখা। এখন এখানে যদি একটা বল তুমি রাখো, সেই বলটা কি হবে, গড়াইয়া সামনের দিকে এগিয়ে যাবে। ঠিক আছে, তাহলে সামনের দিকে যে এগিয়ে গেল মানে সরলরেখায় গেল। ঠিক আছে, তাহলে এই যে বল, এই বলের যে গতি তাও কি সরলরেখা বরাবর। ঠিক আছে, তাহলে এই সরলরেখা বরাবর যে গতিটা বলের হয়েছে এটাই কি হবে, সরলরৈখিক গতি। তাহলে কি লিখতে পারি, দেখো বইতে তোমার দেওয়া আছে যে কোনো বস্তু যদি সরলরেখা বরাবর, একটা সরলরেখা বরাবর, একটি সরল রেখা বরাবর কি করবে ভাইয়া, একটু আগে বলছি আমি সরলরেখা বরাবর গতিশীল হবে। ঠিক আছে, তাহলে সরলরেখা বরাবর গতিশীল হয়। ঠিক আছে, আর একটা কথা, বস্তুর গতি কি সরলরেখায় সীমাবদ্ধ থাকবে। ঠিক আছে, তাহলে এবং বস্তুর গতি কি হবে ভাইয়া, সরল রেখায় কি হবে, সীমাবদ্ধ থাকে। তাহলে কোনো বস্তু যদি একটি সরলরেখা বরাবর গতিশীল হয় এবং বস্তুর গতি যদি সরল রেখায় সীমাবদ্ধ থাকে তখন তাকে সরলরৈখিক গতি বলে। ঠিক আছে, সরল রৈখিক গতি বলে। ক্লিয়ার? তো ভাইয়া তোমরা এই যে চিত্রটা আঁকছি আমি, এই চিত্র থেকে তোমরা মনে রাখবা। ঠিক আছে, নতুবা তোমার এই যে সংজ্ঞা আছে এগুলো ভুলে যাবা। ঠিক আছে, এই জন্য প্রত্যেকটা সংজ্ঞার আগে তোমরা চিত্র আঁকবা, তারপরে তোমরা এটা পড়বা। ঠিক আছে, তো 2 নম্বরে দেখো, 2 নম্বরে রয়েছে আমাদের ঘূর্ণন গতি বা সার্কুলার মোশন। ঠিক আছে, তাহলে ঘূর্ণন গতি আসি আমরা, যে ঘূর্ণন গতি কি। ঠিক আছে, একটু বইয়ের দিকে তাকাও তোমরা। ঘূর্ণন গতি কি, দেখো যে যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষ থেকে বস্তু কণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে ওই বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘোরে তখন সেই বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে। যেমন বৈদ্যুতিক পাখার গতি। ঠিক আছে, তো আমরা একটা বৈদ্যুতিক পাখা চিত্রে এঁকে দেখাই তোমাদের। ঠিক আছে, মনে করো এই আমাদের সেই নির্দিষ্ট বিন্দু বা অক্ষ, নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে মনে করো প্রত্যেকটা পাখার দূরত্ব আছে 3 সেন্টিমিটার, এটাও আছে 3 সেন্টিমিটার, এটাও 3 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমার সংজ্ঞায় কি বলছে ভাইয়া, যে যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষ থেকে নির্দিষ্ট বিন্দু বা অক্ষ থেকে বস্তু কণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে, তাহলে বস্তু কণাগুলো কি ভাইয়া, এই যে আমার পাখা। ঠিক আছে, প্রত্যেকটা দূরত্ব 3 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে বস্তু কণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে ওই বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে, এই বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে দেখো কি করবে, ঘুরবে। ঠিক আছে, তাহলে এই বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘোরে। ঠিক আছে, তখন যে বস্তুর গতি সেটা হচ্ছে ঘূর্ণন গতি। ঠিক আছে, তাহলে আমরা এবার সংজ্ঞা লিখি যে যখন কোনো বস্তু কি করবে ভাইয়া, কোনো নির্দিষ্ট বিন্দু বা এই যে নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে। ঠিক আছে,
অক্ষকে তো কেন্দ্র করবে, তারপরও একটা বিষয় আছে, যেমন যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে সমান দূরত্ব, ঠিক আছে, বা বস্তু কণাগুলোর কেন্দ্রকে বস্তু কণাগুলোর দূরত্ব কি অপরিবর্তিত, বস্তু কণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে, কি বলছি ভাইয়া, যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে বস্তু কণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে কি করবে, ঘুরবে বা ঘোরে, ঠিক আছে। যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে বস্তু কণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে ঘোরে, তখন বস্তুর গতিকে কি বলবো ভাইয়া, ঘূর্ণন গতি, গতিকে ঘূর্ণন গতি বলে। তাহলে দেখো তোমরা সহজে এই যে চিত্রটা আঁকছি আমরা, ঠিক আছে, এই চিত্র থেকে সহজেই তোমরা বুঝতে পারবে যে যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দুকে, যে নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে বস্তু কোণার দূরত্ব, তাহলে যে বস্তু কোণার দূরত্ব অপরিবর্তিত রেখে ঘুরে, তখন বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে। ক্লিয়ার আমরা, ঠিক আছে ভাইয়া। তাহলে যেহেতু আমাদের দুইটা শেষ, সরলরৈখিক গতিকি এবং ঘূর্ণন গতিকি, এরপরে যে তোমাদের গতিটা আছে ভাইয়া সেটা একটু দেখো তোমরা, যে কি আছে তোমাদের মেইন বইয়ের দিকে তাকাও, তাহলেই তোমরা দেখতে পারবা। তো 3 নাম্বার যে আমাদের গতিটা আছে সেটা কি আছে একটু বলো তো তোমরা ভাইয়া, কমেন্ট একটু জানাই দাও, ঠিক আছে, যে 3 নাম্বার গতিটা কি আছে। তোমরা তো মেইন বই দেখছো, ঠিক আছে। তো 3 নাম্বারের যে গতিটা আছে সেটা হচ্ছে চলন গতি। কি ভাইয়া, চলন গতি বা ট্রান্সলেশন মোশন। ওকে, তাহলে চলন গতিটা কি একটু আমরা দেখি বইয়ের দিকে, যে কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যাতে করে বস্তুর সকল কণা একই সময় একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে গতিকে কি বলা হবে, চলন গতি বলা হবে, ঠিক আছে। তাহলে চলন গতির সংজ্ঞাটা আমরা একটু লিখে ফেলাই। চলন গতি, ঠিক আছে ভাইয়া, বা ট্রান্সলেশন মোশন। তাহলে কি আছে বইয়ের দিকে তাকাও, যে কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে, ঠিক আছে, কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যেন 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 কি ভাইয়া, বস্তুর সকল কণা, তাহলে যেন বস্তুর সকল কণা একই সময়, ঠিক আছে, বস্তুর কণা কি হবে, একই সময় একই দিকে, তাহলে সকল কণা একই সময় একই দিকে, আর একটা কথা কি বলছি ভাইয়া, একই দিকে সমান পথ অতিক্রম করবে, ঠিক আছে, বা সমান দূরত্ব, তাহলে সমান দূরত্ব অতিক্রম করবে। তাহলে কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময় একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে, তাহলে ওই গতিকে কি বলা হবে, চলন গতি। তাহলে ওই গতিকে চলন গতি বলে, ঠিক আছে। এখন তোমরা এটার একটা চিত্রে ব্যাখ্যা নাও সহজে। যেমন তোমাকে যদি আমি বলি, এই একটা টেবিল আমাদের, ঠিক আছে, টেবিলের এ প্রান্ত থেকে বি প্রান্তে, ঠিক আছে, একখানা বই, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা বই। এই বইটাকে যদি তুমি ধাক্কা দেবা, ঠেলে কি করবা, সামনের দিকে নিয়ে আসবা, মানে এই বি অবস্থানে নিয়ে আসবা। কি বলছি ভাইয়া, লক্ষ্য করো যে টেবিলের উপরে একখানা বই, ঠিক আছে, এই বইটাকে আমরা ধাক্কা দিয়ে কি বি অবস্থানে নিয়ে আসবো, ঠিক আছে। মনে করো সময় লাগছে আমার কত, 2 সেকেন্ড সময় লাগছে, ঠিক আছে। তো কোনো বস্তু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা, এই যে বইটার সকল কণা, ঠিক আছে, একই সময় একই দিকে, দেখো একটা ধাক্কা যখন আমরা দিয়েছি, ঠিক আছে, তো 2 সেকেন্ড সময় সে কিন্তু একই দিকেই কি করছে, অতিক্রম করছে, ঠিক আছে, সমান দূরত্ব অতিক্রম করছে, তাহলে ওই গতিকে কি বলা হবে, চলন গতি। একটা আমাদের কি উদাহরণ, ঠিক আছে। তাহলে এটা আমরা ক্লিয়ার বুঝলাম। তারপরে আছে কি দেখো, 3 নাম্বারের পরে 4 নাম্বার যে গতিটা আছে, হ্যাঁ, 4 নাম্বারে আছে আমাদের কি ভাইয়া, পর্যায়বৃত্ত গতি,
ঠিক আছে, পর্যায়বৃত্ত গতি। তো ভাই পর্যায়বৃত্ত গতিটা কেমন, একটু বইয়ের দিকে আবার তাকাও। ঠিক আছে, পিরিয়ডিক মোশন বলা হয় এটাকে। ঠিক আছে, তো কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে কি হলো, তাহলে সেটাকে বলা হবে পর্যায়বৃত্ত গতি। তাহলে এটা আমরা একটু ছবি থেকে দেখি। যেমন মনে করো একটা ঘড়ি, তুমি একটা ঘড়ি আঁকো, এই যে ঘড়ির কাঁটা থাকবে কয়টা, 3টা। হ্যাঁ, তো এই যে ঘড়ির কাঁটার যে গতিটা, ঠিক আছে, এটাকে কি বলা হবে, তোমার এই পর্যায় গতির একটা উদাহরণ। সে কি করবে দেখো, নির্দিষ্ট সময় পর পর, ঠিক আছে, সে কি করবে, মনে করো নির্দিষ্ট সময় পর পর, তাহলে নির্দিষ্ট সময় পর পর এই কাঁটাটা কি করবে দেখো, এই নির্দিষ্ট বিন্দুকে কি করবে, একই দিক থেকে অতিক্রম করবে। প্রত্যেকটা ঘড়ির কাঁটা কিন্তু একই দিক থেকেই অতিক্রম করে, দেখো বাম দিকে ঘুরে, ঠিক আছে, বিপরীত দিকে কিন্তু ঘুরে না। তাহলে আমরা সংজ্ঞায় লিখতে পারি কি, যে কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয়, ঠিক আছে, তাহলে লেখো কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয়, ঠিক আছে, তাহলে কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যেন যেন এটি এর গতিপথ, ঠিক আছে, যেন এটি যেন এটি এর গতিপথের কি বলছি, নির্দিষ্ট বিন্দুকে, হ্যাঁ, নির্দিষ্ট বিন্দুকে, হ্যাঁ, নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর, নির্দিষ্ট সময় পর পর কি বলছি ভাইয়া, নির্দিষ্ট সময় পর পর কি হবে, একই দিক থেকে, নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করবে, ঠিক আছে, নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তখন তাকে বা তখন ওই বস্তুর গতিকে কি বলা হবে ভাইয়া, পর্যায়বৃত্ত গতি। তাকে কি বলা হবে, পর্যায়বৃত্ত গতি। ঠিক আছে, দেখো খুবই সহজ কিন্তু, ঠিক আছে, তোমরা জাস্ট একটু মাথা খাটাইয়ে বুঝবা, ঠিক আছে, যে চিত্ত থেকে তুমি যত তাড়াতাড়ি বুঝতে পারবা তোমার অত মনে থাকবে ভালো, ঠিক আছে। এরপরে তোমার 4 নাম্বার গেল আমাদের পর্যায়বৃত্ত গতি। 5 নাম্বার কি আছে দেখো, সরল স্পন্দন গতি। 5 নাম্বার যে গতিটা আছে আমাদের, সেটা কি গতি ভাইয়া, সরল স্পন্দন গতি। তোমরা উঠাই ফেলো, তোমার বইয়েও আছে, ঠিক আছে, এখান থেকে উঠাইতে পারো, সমস্যা নাই। তো তোমাদের যে 5 নাম্বার গতিটা আছে সেটা আমি একটু দেখাই তোমাদের। 5 নাম্বারের গতিটা সেটা হচ্ছে কি ভাইয়া, এই যে তোমার সরল স্পন্দন গতি, সরল স্পন্দন গতি, ঠিক আছে, এটাকে কি বলা হয়, সরল স্পন্দন গতিকে সিম্পল হারমোনিক মোশন, ঠিক আছে। তাহলে সরল স্পন্দন গতিটা কেমন, তোমরা একটু বইয়ের দিকে দেখাও, তোমাদের মেইন বইয়ে যথেষ্ট সংজ্ঞা লেখা নাই, ঠিক আছে। তো আমি তোমাদেরকে বলি, দেখো যে পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময়ে কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে তার বিপরীত দিকে চলে, তবে এর গতিকে স্পন্দন গতি বলে, ঠিক আছে। তাহলে এটা কেমন হইতে পারে, একটু দেখো তোমরা, চিত্রের মাধ্যমে আমি তোমাদের দেখাই। আগের সংখ্যাটা একটু লিখি, তারপর আমি তোমাকে বুঝাইতে আসি, ঠিক আছে। যে পর্যায়বৃত্ত, লেখো তোমরাও, পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের কি বলছিলাম ভাইয়া, পর্যায়কালের অর্ধেক সময়, ঠিক আছে, তাহলে পর্যায়কালের অর্ধেক সময় কি করবে, যে অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে, ঠিক আছে, তাহলে অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে, ঠিক আছে, অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং, ঠিক আছে, এবং নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় ঠিক তার বিপরীত দিকে, এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে,
বিপরীত দিকে। হ্যাঁ, বিপরীত দিকে কি হবে ভাইয়া? বিপরীত দিকে যদি কি হয়, গতিশীল হয়, বা বিপরীত দিকে কি হবে, গতিশীল হবে বা বিপরীত দিকে চলবে, তবে এর গতিকে কি বলা হবে? সরল স্পন্দন গতি। ঠিক আছে, তো বাকি অর্ধেক সময় বিপরীত দিকে চলে, তাহলে তার গতিকে কি বলা হবে ভাইয়া? সরল স্পন্দন গতি। তাহলে তার গতিকে সরল স্পন্দন গতি বলে। ঠিক আছে, এখন তোমরা একটা ছোট করে চিত্রে আমি তোমাদের ডেকে দেখাই। মনে করো এখানে একটা গিটারের তার দেওয়া আছে। এটা কিসের তার ভাইয়া? গিটারের তার। ঠিক আছে, এখন এখানে যে বিষয়টা হয় দেখো, যখন এই তারটাকে আমরা কি করব, হালকা হাত দিয়ে যদি টোকা দিই, ঠিক আছে, তাহলে কি হয় ভাইয়া? এটা কম্পিত হয়। মনে করো সে একবার এদিকে কম্পিত হয়েছে, ঠিক আছে, আবার কি এই যে একই পথে তার বিপরীত দিকেও কি হয়েছে? কম্পিত হয়েছে। তাহলে আমার সংজ্ঞা যেটা আছে দেখো তো, যে পর্যায়বৃত্ত গতিশীল কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে, ঠিক আছে, মনে করো উপরে এদিকে কত সময়? 2 সেকেন্ড, ঠিক আছে, বাকি অর্ধেক সময় বিপরীত দিকে, এই যে বিপরীত দিকে, ঠিক আছে, চলে, তাহলে তার গতিকে কি বলা হবে? স্পন্দন গতি। মনে করো 4 সেকেন্ডে সে চলছে, এদিকে 2 সেকেন্ড, আবার তার বিপরীত দিকে কি 2 সেকেন্ড। ঠিক আছে, তাহলে কি হলো, যে পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে চলে, ঠিক আছে, তাহলে তার গতিকে সরল স্পন্দন গতি বলে। এদিকেও তোমরা ক্লিয়ার? ঠিক আছে, এরপরে যে টপিকটা আছে তোমাদের, একটু দেখো কি আছে তোমাদের বইতে। ঠিক আছে, তাহলে আমাদের যে বিভিন্ন প্রকার গতি, এর মধ্যে আমাদের 5টা যে আলাদা আলাদা গতি আছে, এই 5টা গতি সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা হলো। ঠিক আছে, পরীক্ষায় আসলে যাতে তোমরা এটা লিখতে পারো। প্রায়শই তোমাদের পরীক্ষায় এই 5টা গতি থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, যে কোনো একটা জ্ঞানমূলকের জন্য। এবার তোমরা তোমাদের মেইন বইয়ের যে পরবর্তী পেজ, হ্যাঁ, দেখো কি আছে সেখানে? স্কেলার বা অদিক রাশি। ঠিক আছে, স্কেলার বা অদিক রাশি, আর আছে ভেক্টর বা দিক রাশি। ঠিক আছে, তাহলে স্কেলার রাশি আর ভেক্টর রাশি, হ্যাঁ, এই দুইটা রাশি সম্পর্কে আমরা জানবো এখন। তাহলে স্কেলার রাশি কাকে বলে? ঠিক আছে, বা অদিক রাশি, তাহলে লেখো স্কেলার রাশি। এই স্কেলার রাশিকে আরেকটা নাম আছে কি ভাইয়া? অদিক রাশি। ঠিক আছে, তাহলে স্কেলার রাশি বা অদিক রাশি। ঠিক আছে, এখন এই স্কেলার রাশি বা অদিক রাশি কি? সহজে দেখো, যেসব ভৌত রাশিকে শুধু মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় তাদেরকে কি বলা হয়? স্কেলার রাশি। তুমি যদি আরেকটু সুসংজ্ঞায়িত করো, যে যেসব ভৌত রাশিকে শুধু মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশের প্রয়োজন হয় না, তাদেরকে স্কেলার রাশি বা অদিক রাশি বলে। ঠিক আছে, তাহলে আমরা একটু লিখি, যেসব রাশিকে শুধু মান দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, মান দ্বারা প্রকাশ করা হয় বা প্রকাশ করা যায়, সেটা লিখলে ভালো হয়। হ্যাঁ, প্রকাশ করা যায়, দিকের প্রয়োজন হয় না, যেসব রাশিকে শুধু মান দ্বারা প্রকাশ করা যায়, দিকের প্রয়োজন হয় না। ঠিক আছে, তাদেরকে কি বলা হবে ভাইয়া? স্কেলার রাশি। ঠিক আছে, বা অদিক রাশি। তাহলে আমাদের এটা শেষ। হ্যাঁ, যেসব রাশিকে শুধু মান দ্বারা প্রকাশ করা যায়, দিকের প্রয়োজন হয় না, তাদেরকে স্কেলার রাশি বলে। এখন কিছু উদাহরণ দিতে হবে, সেগুলো একটু লেখো তোমরা। যেমন উদাহরণে 1 নম্বরে দিই আমরা দৈর্ঘ্য। হ্যাঁ, দৈর্ঘ্য, তারপরে হচ্ছে ভর, দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ। ঠিক আছে, দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ, শক্তি, সময়। তারপরে আছে কি? শক্তি, সময়। আরও অনেক অনেক উদাহরণ তোমাদের আছে। ঠিক আছে, তোমরা বইতে একটু দেখবা আবারও। হ্যাঁ,
তাহলে আমাদের উদাহরণ সহ আমাদের স্কেলার রাশি বা অধিক রাশি সম্পর্কে আমরা জানলাম। এরপরে তোমাদের রয়েছে ভেক্টর রাশি। ঠিক আছে, কি বলছি ভাইয়া? ভেক্টর রাশি। এর আর এক নাম হচ্ছে কি দিক রাশি। ঠিক আছে, দিক রাশি। তাহলে ভেক্টর রাশি বা দিক রাশি কাকে বলে? ঠিক আছে, এক কথায় তুমি বলতে পারো যে যেসব রাশিকে মান এবং কি দিক উভয়ে প্রয়োজন হবে প্রকাশের জন্য তাদেরকে কি বলা হবে ভাইয়া? ভেক্টর রাশি। তাহলে যেসব ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে ভেক্টর রাশি বা দিক রাশি বলে। দেখি আমরা তাহলে যেসব ভৌত রাশিকে প্রকাশ করার জন্য কি দরকার? মান ও দিক। হ্যাঁ, মান ও দিক উভয়ের প্রয়োজন হবে। যেসব ভৌত রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন তাকে ভেক্টর রাশি বা কি বলা হবে ভাইয়া? দিক রাশি। হ্যাঁ, দিক রাশি বলে। পরীক্ষায় প্রায়শই কিন্তু এটা আসে ভাইয়া। তো এইটার উদাহরণগুলো তুমি মনে রাখার জন্য সহজে একটা ছন্দ মনে রাখতে পারো। সেই ছন্দটা তোমাকে আমি লিখে দিতে আসি সহজে একদম। ঠিক আছে, তাহলে আর তোমরা কোনো সময় এলোমেলো বা ভুলে যাবা না বা গোলাইয়া ফেলাবা না যে কোনটা আসলে স্কেলার কোনটা আসলে ভেক্টর। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি কি যে ভবে সব প্রিয়তম। ঠিক আছে, প্রিয় এখানে স্বরেও দাও। ভবে সব প্রিয়তম ভাসে টুনির তিতা প্রেমে। ঠিক আছে, কেউ আবার হাই শোনা এটা দেখা যে ভবে সব প্রিয়তম ভাসে টুনির তিতা প্রেমে। তো ভতে কি হবে ভাইয়া? ভতে হবে ভরবেগ। ঠিক আছে, আবার বেতে আছে তোমার ধরো বেগ। তারপরে দৈন্ত স থেকে কি হবে? স্মরণ। তারপরে হ্যাঁ, বতে হবে কি? বল। তারপরে প্রিয় এখান থেকে তুমি নিতে পারো প্রেবাল্য। ঠিক আছে, তারপরে স্বরেও থেকে নিতে পারো ওজন। ঠিক আছে, থেকে নিতে পারো ত্বরণ। তারপর থেকে নিবা মন্দন। ঠিক আছে, দেখো তো কত সহজ। তারপর কি আছে? ভাসে। ভাসে তুমি এইটা দিয়ে একটা নাও ভ্রামক। আবার টুনি দিয়ে লেখো তুমি শুধু টর্ক। তারপর তিতা থেকে লেখো তুমি তীব্রতা। হ্যাঁ, প্রেমে এটা থেকে তুমি ধরো মহাকর্ষীয় প্রবাল্য। ঠিক আছে, তাহলে দেখো কত সহজে তোমরা এটা মনে রাখতে পারবা যে ভবিষ্যৎ প্রিয়তম ভাষা এটা নিয়ে তিতা প্রেমে। এখান থেকে সম্পূর্ণ উদাহরণগুলোই হচ্ছে কি ভেক্টর রাশি। কার উদাহরণ? সম্পূর্ণগুলো একদম ভেক্টর রাশি। ঠিক আছে, তো আমাদের স্কেলার রাশি এবং ভেক্টর রাশি সম্পর্কে আশা করি কারো সমস্যা নেই। হ্যাঁ, এই ক্লাসে তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা আমি মনে করি। তো এটা সুন্দর মতন তোমরা উঠেই নাও। ঠিক আছে, এবং সুন্দর মতন এটা মনে রাখো, তাহলেই হবে যে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি তোমরা আলাদা আলাদাভাবে চিনতেও পারবা, পাশাপাশি তোমাদের সংজ্ঞায়িত করতে সুবিধা হবে। ঠিক আছে, এরপরে যে তোমাদের টপিকটা রয়েছে ভাইয়া সেটা হচ্ছে দূরত্ব ও সরণ, অর্থাৎ ডিস্টেন্স অ্যান্ড কি ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, তো সরণ ও দূরত্ব এই দুটোর মধ্যে কি পার্থক্য আছে এবং এটার একক কি সব সম্পর্কেই আমরা জানবো আজকে। হ্যাঁ, তো চলো প্রথমে আমাদের আছে কি দূরত্ব কি? ঠিক আছে, এটা তোমাদের প্রশ্নে আসবে, প্রায় আসে জ্ঞানে যে দূরত্ব কি মানে হচ্ছে কি ডিস্টেন্স। হ্যাঁ, যে কোনো দিকে একটি বস্তু যে পথ অতিক্রম করে তাকে বস্তুটির দূরত্ব বলবে। যে কোনো দিকে বলছে ভাইয়া। তো মনে করো এই একটা অবস্থান, তোমার এটার নাম এই। এখন তুমি এখান থেকে এরকম এরকম ঘুরে তুমি কোথায় যাবা? বি অবস্থানে যাবা। তাহলে এই অবস্থান থেকে কোথায় গেলা? তুমি বি অবস্থানে গেলা। ঠিক আছে, তাহলে এই অবস্থান থেকে যদি তুমি বি অবস্থানে যাও, ঠিক আছে, তাহলে তোমার যে দূরত্বটুকু হবে এটাকে কি বলা হবে? দূরত্ব বলা হবে। কি বলা হবে? দূরত্ব। তাহলে এটাই হচ্ছে আমাদের কি ডিস্টেন্স। হ্যাঁ, তাহলে লেখো যে কোনো দিকে
বস্তুর কি হবে, যে কোনো দিকে বস্তুর যে পথ অতিক্রম করবে, অবস্থানের পরিবর্তন, যে কোনো দিকে বস্তু যে পথ অতিক্রম করে, যে পথ অতিক্রম করে, ঠিক আছে। তাহলে যে কোনো দিকে বস্তু যে পথ অতিক্রম করে তাকে ওই বস্তুর কি বলা হবে, বস্তুর দূরত্ব বলে, ঠিক আছে ভাইয়া। এখন কথা আসি দূরত্ব, এই দূরত্বকে আবার কি দ্বারা প্রকাশ করা হয়, দূরত্বের মান, দূরত্বের একক, ঠিক আছে। তো দূরত্বের যে তোমার দূরত্বের কিন্তু মান আছে কিন্তু কোনো দিক নেই, ঠিক আছে। তাহলে আমরা সহজে বলতে পারি এটি একটি স্কেলার রাশি, গেল এটা। তারপর দূরত্বের একক, এটা আমাদের জানতে হবে ভাইয়া। দূরত্বের একক, হ্যাঁ, দূরত্বের একক হচ্ছে কি মিটার। লিখে নাও তোমরা একটু, দূরত্বের একক হচ্ছে মিটার, হ্যাঁ। আর দূরত্বের যে মাত্রা, দূরত্বের মাত্রা, ঠিক আছে, মাত্রা হচ্ছে কি এল, দূরত্বের মাত্রা হচ্ছে এল। এটাকে এবার থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে তোমাদের মাত্রা। আচ্ছা, তাহলে আমাদের দূরত্ব ক্লিয়ার। আচ্ছা, এরপরে আসো যে সরণ, মানে হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট। সরণ কি, দেখো তো এটার বিপরীত বা একটু অন্যরকম হবে। যেমন এখানে বলছে যে কোনো দিকে, আর সরণটা হবে কি নির্দিষ্ট একটা দিকে, মানে সরণের নির্দিষ্ট দিক থাকতে হবে, একটা মান থাকতে হবে। তাহলে একটি নির্দিষ্ট দিকে গতিশীল কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে ওই বস্তুর সরণ বলে। তাহলে লিখি আমরা যে একটি নির্দিষ্ট দিকে একটি নির্দিষ্ট গতিশীল কোনো বস্তুর একটি নির্দিষ্ট দিকে গতিশীল কোনো বস্তুর কি হবে, অবস্থার পরিবর্তনকে কি বলা হবে, সরণ। অবস্থার পরিবর্তনকে কি বলা হবে, সরণ বলে, ঠিক আছে। তাহলে একটি নির্দিষ্ট দিকে গতিশীল কোনো বস্তুর অবস্থার পরিবর্তনকে সরণ বলে। তাহলে সরণের একক হচ্ছে কি মিটার। এটা তুমি লিখে নাও যে সরণের একক মিটার, ঠিক আছে। আর সরণের মাত্রা হচ্ছে এল। এই দুইটা জিনিস সরণ এবং দূরত্বর সেম, ঠিক আছে। এইটা একদম তোমরা সুন্দর মতন মনে রাখতে পারবা, একই, যে সরণের এবং দূরত্বের মাত্রা এল, সরণ এবং দূরত্বের একক মিটার, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে তোমরা বাকি যে টপিকগুলো আছে এই সম্পর্কে জানবা, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই।